লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। এই লোভ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমরা কথা বলবো, এবং এই লোভের সাথে সাথে আরও যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গ্রিডিনেস আপনার ট্রেডিংয়ে কিভাবে এফেক্ট করতে পারে সেটা নিয়েও কথা বলবো। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। এবং শুরুতেই বলে রাখি যে ভিডিওতে যদি খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন, তার সাথে সাথে চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। এখানে লোভ নিয়ে বলতে গেলেই যেই কথাটা আসে, লোভ কিন্তু একটা মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। তবে এর অতিরিক্ত প্রকাশ ব্যক্তিগত দিক থেকে হোক, সেটা পারিবারিক দিক থেকে হোক, বা সামাজিক জীবনে হোক, বা আপনার অর্থনৈতিক দিক থেকে হোক, তার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যার সৃষ্টি করে। লোভ নিয়ন্ত্রণ করা শেখা এবং মানসিক শান্তি ও নৈতিক উন্নতির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে। লোভ নিয়ন্ত্রণের আমরা কয়েকটা কার্যকরী উপায় নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই হচ্ছে আত্মসচেতনতা বা নিজের মূল্যবোধের চর্চা করা। আত্মবিশ্লেষণ করার মাধ্যমে যদি আপনি নিজের চিন্তা, নিজের কাজের কি প্রতিফলন হচ্ছে বা কি রিফ্লেক্ট করছেন আপনি আপনার কাজ দ্বারা, সেটাকে যদি আপনি নিজের মতন করে রেগুলার চর্চা করেন, তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও লোভকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার সাথে সাথে আপনি প্রশ্ন করুন যে আমি কি, যে কোনো জিনিস আপনি নেওয়ার আগেই, যে আমার এটা কি সত্যিকারের প্রয়োজন, নাকি শুধুই লোভ? এটা আমার দরকারই নেই, একজনের আছে বলে আমাকেও এইটা চাই, সেটা না তো। মূল্যবোধ এই জিনিসটা স্থির করুন। সেটা হতে পারে ধনসম্পদ বা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসের সুখের চেয়ে আত্মিক সুখ, সম্পর্ক এবং নৈতিকতাকে তাকে বেশি করে প্রাধান্য দিন। মেটেরিয়ালিস্টিক সুখ কিন্তু আপনাকে কখনোই একজন সুখী মানুষ বানাতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কেউ গুপ্তধন পড়ে থাকেন, সেখানে দেখবেন তিনি এখানে খুব সুন্দর করে বলেছেন যে সোনার ফসল, যখন তিনি সোনাটা পাচ্ছেন, সেই সোনার ফসল তার কাছে মনে হচ্ছে এটাই আসল সোনা। এত সোনার পরে পাওয়ার পরেও তিনি যখন বেরোতে পাচ্ছেন না, সেখানে কিন্তু খুব ভালোভাবে এটা প্রতিফলন হয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন যে সাধু সঙ্গ ও স্বার্থত্যাগ একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি। যে কোনো ধর্ম আপনাকে শিক্ষা দেয়, যে কোনো ধর্ম, যে লোভকে প্রত্যেকটা ধর্ম নিন্দা করে। সেটা হিন্দু ধর্মে হোক, সেটা অপরিগ্রহ বলা হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না করা। এবং ইসলামে যাকে জাকাতের মাধ্যমে সম্পদ বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে। যদি দেখেন এই জাকাত দেওয়ার মাধ্যমে কিন্তু সেখানে বোঝানো হয়েছে আপনি কিভাবে লোভকে সংবরণ করবেন এবং নিজের যতটা দরকার তার বাইরে সমাজকে কিভাবে আপনি প্রোভাইড করবেন। দর্শন বলছে, বৌদ্ধ ধর্ম অনুসারে লোভ একটা তৃষ্ণার মতো, যেটা আসলে দুঃখের মূল কারণ। এবং মাইন্ডফুলনেস মেডিটেশন এটা করার মাধ্যমে আপনি কিন্তু লোভকে, আপনার যে লোভ সেটাকে আপনি সংবরণ করতে পারেন বা আপনি কমাতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের সন্তুষ্টির চর্চা করা। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন যে সুযোগ সুবিধা বা আপনি যে ভালোবাসাটা পাচ্ছেন, সেটা পরিবার থেকে হোক, সেটা বন্ধু বান্ধব থেকে হোক, সেটা আপনার কলিগ থেকে হোক, যাই যেখান থেকেই পাচ্ছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। দরকার পড়লে নিজের ডায়েরিতে আজকের দিনে আমি কার কার প্রতি কৃতজ্ঞ সেটা লিখুন। লিখলেই দেখবেন আপনার মাথার মধ্যে কিন্তু এই কৃতজ্ঞতা প্রকাশটা একটা বিশাল বড় পজিটিভ মাইন্ডসেট তৈরি করে। আপনার জীবনযাপনকে আপনি যতটা সম্ভব সাদামাটা জীবনযাপন তৈরি করতে পারেন।
টলস্টয়ের মতে সরলতা হলো সৌন্দর্যের একটা চাবিকাঠি। প্রয়োজনে, যদি আপনার প্রয়োজন হয়, বিলাসিতাকে এড়িয়ে চলুন, কারণ বিলাসিতা শুধুমাত্র আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় না, এটা আপনার শারীরিক স্বাস্থ্যেরও একইভাবে অবনতি ঘটায়। বিলাসবহুল হওয়া মানেই আপনাকে যদি সোনার খাট দিয়ে দেওয়া হয়, তাতে আপনার খুব ভালো ঘুম আসবে না। হয়তোবা দেখবেন একজন চাষি মাঠের মধ্যেই সে শান্তির ঘুম পায়, কিন্তু আপনি সোনার খাটে শুয়েও সেই শান্তির ঘুম পাচ্ছেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। অন্যের সাথে আপনার সাফল্যকে ভাগ করে নিন, সেটা সম্পদ বা সময় দান করলে লোভ কমে, আত্মতৃপ্তি বাড়ে। দেখবেন নিজে পাওয়ার চেয়েও যদি কাউকে আপনি প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনার আনন্দ অনেক বেশি হয়। যদি পারেন দরিদ্র যে কোনো মানুষের সঙ্গে আপনি আপনার সাহায্য এবং আপনার শিক্ষাকে দান করতে পারেন। উদারতা নিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা শিক্ষা দিয়েছেন যে সবাই তোমার সন্তান। এই দৃষ্টিভঙ্গিটা যদি আপনি পালন করতে পারেন, তাহলে একটা বেশ বড় কিছু হতে পারবে। আমি আশেপাশের অনেক মানুষকেই দেখি যারা টাকা দিয়ে মানুষকে জাজমেন্ট করে, এবং এই টাকা থাকা একদমই খারাপ বলছি না। টাকা আপনার মানসিক শান্তি অবশ্যই থাকার জন্য টাকাটা জরুরি, কিন্তু অতিরিক্ত টাকা চাওয়ার লোভ, এই লোভ আপনাকে কিন্তু ধ্বংস করতে পারে। ব্যবহারিক পদক্ষেপ, বাজেট তৈরি করুন। আয়ের একটা অংশ আপনি সঞ্চয় করতে পারেন, কিছুটা অংশ আপনি সমাজকে প্রোভাইড করার জন্য, কিছু জিনিস প্রোভাইড করার জন্য দান করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ, যেটা মনে হচ্ছে যেটা না করলেও আমি জীবনে খুব ভালোভাবে থাকতে পারবো, সেগুলোকে একটু এড়িয়ে চলুন। মিডিয়ার এক্সপোজার বা সোশ্যাল মিডিয়া, এইগুলোতে যত বেশি থাকবেন তত বেশি মনে হবে আমার এইটা জরুরি, আমার ওইটা জরুরি, আমাকে এক্ষুনি সুইজারল্যান্ডে গিয়ে হানিমুন করে আসতে হবে। এটা খুব জরুরি নেই। ভ্রমণকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি, কারণ আমি নিজে একজন ভ্রমণ পিপাসু মানুষ। তার মানে এই না যে আপনি ভারতবর্ষ না গিয়ে জাস্ট দেখানোর জন্য দুবাই চলে গেলেন, জাস্ট আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করতে পারবেন বলে আপনি চলে গেলেন সুইজারল্যান্ডে। সেটা ছাড়াও আপনি দার্জিলিংয়ে গিয়েও একইভাবে উপভোগ করতে পারেন নিজেকে নিয়ে, যদি আপনি ভ্রমণকে বেশি গুরুত্ব দেন। 6 নম্বর হচ্ছে মনোবৈজ্ঞানিক কৌশল। লক্ষ্য স্থির করুন। অর্থ বা সম্পদের বদলে আপনার জ্ঞান, স্বাস্থ্য এবং আপনার পারিবারিক, আপনার বন্ধুত্বের, আপনার সামাজিক সম্পর্ককে বেশি উন্নয়নের দিকে গুরুত্ব দিন। কাউন্সিলিং করুন। যদি মনে হয় যে আপনার লোভ খুব অতিরিক্ত, তাহলে যে কোনো একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনি তার সাথে কাউন্সিলিং করতে পারেন। তো লোভ নিয়ন্ত্রণ আপনি একদিনে করতে পারবেন না, এটা নিয়মিত চর্চা এবং আপনার আত্মনিয়ন্ত্রণের ফলাফল স্বরূপ আপনি এই লোভটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সন্তুষ্টি থাকা, দানশীলতা, আত্মবিশ্বাস বাড়লে লোভ এমনিতেই কমে যায়। মনে রাখবেন, যার আছে সেই ধনী নয়, যে ত্যাগ করে সেই প্রকৃত ধনী। ত্যাগেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। এটা আমার কথা না, এটা বিবেকানন্দর বাণী। বাংলা প্রবাদে বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু। এই সতর্কবাণী মেনে চলুন। সুখী জীবন, ধন্য জীবন। এবারে যদি আসি, এই ট্রেডিংয়ে বা শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গিয়ে আমাদের প্রচুর পরিমাণে লোভ হয়। এই লোভকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ট্রেডিং এর ক্ষেত্রে লোভ নিয়ন্ত্রণ করা একটা বিপজ্জনক মানসিক প্রতিক্রিয়া। এই লোভ, লাভের আশায় অতিরিক্ত রিস্ক নেওয়া, প্ল্যান ভাঙা, আবেগ নির্ভর সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক আপনার ক্ষতি হতে পারে, যেটা আজকের দিনে আমার ঘটেছে। ট্রেডিংয়ের লোভ নিয়ন্ত্রণ
সফলতার জন্য অপরিহার্য। এই কৌশলগুলো কিভাবে করবেন? একবার ট্রেডিং করার সময় আপনি আপনার নিজের প্ল্যান তৈরি করুন এবং অনুশাসনের মধ্যে থাকুন। পরিষ্কার একটা লক্ষ্য নির্ধারণ করুন যে প্রতিটি ট্রেডের আগে লাভের টার্গেট এবং লোকসানের সীমা বা যেটাকে স্টপ লস বলা হয় সেটাকে ঠিক করুন। ধরুন, যদি আপনি একটা শেয়ারে 10% লাভের টার্গেট রাখেন, তাহলে তা যখনই ওটা হিট করবে লাভটা 10% লাভে, সেটা থেকে ট্রেড থেকে বেরিয়ে আসুন। সেটা 20% যাক, 50% যাক, দেখার দরকার নেই। আপনি যেই প্ল্যান নিয়ে ট্রেডে ঢুকেছেন সেটা দরকার পড়লে খাতায় লিখে রাখুন। সেই প্ল্যানেই আপনি ট্রেড থেকে এক্সিট হন। রিস্ক ম্যানেজমেন্ট বিশাল বড় একটা ফ্যাক্টর। কোনো একটা ট্রেডে 1 থেকে 2%-এর বেশি রিস্ক নেওয়া কিন্তু উচিত না। লোভে পড়ে সব কিছু দিয়ে একটা ট্রেডকে নিয়ে ফেলা, এটা আপনাকে আপনার ট্রেডিং জার্নিতেও কিন্তু আপনার বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। জার্নাল তৈরি করুন, প্রতিদিনের ট্রেডের বিশ্লেষণ করুন। কোথায় লোভের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিলেন সেইটাকে জাজমেন্ট করুন। মানসিক শৃঙ্খলা এবং আবেগকে আপনি নিয়ন্ত্রণ করুন। ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, এটাকে এড়িয়ে চলুন। শেয়ার মার্কেটে কখনোই মিস করার সুযোগের পেছনে দৌড়বেন না। ধৈর্য রাখুন, ভালো সুযোগের জন্য অপেক্ষা করুন। ওয়ারেন বাফেটের মতে মার্কেটে টাকা কামানো যায়, সেটা একমাত্র ধৈর্যের ফলেই আসে, আর হারানো যায় শুধুমাত্র তাড়াহুড়োয়। মেডিটেশন এবং মাইন্ডফুলনেস থাকা, ট্রেডিংয়ের আগে পারলে 5 থেকে 10 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে আবেগ আপনার ভীষণ পরিমাণে নিয়ন্ত্রণে থাকবে। পারলে আপনার হাতকে দুহাত এইভাবে ছড়িয়ে দিয়ে প্রচুর পরিমাণে একটা রিল্যাক্স করুন। যত বেশি এই যে ভিক্টরি, যে ভি কথাটা এসেছে, আপনি যদি এইভাবে হাত রাখেন সেক্ষেত্রে আপনার পজিটিভ মাইন্ডসেট আসে এবং এই পজিটিভ মাইন্ডসেট আপনাকে অনেক বেশি একজন ভালো ট্রেডার হিসাবে তৈরি করে দিতে পারে। এবং আপনি যে প্রত্যাশা রাখছেন সেটা যেন বাস্তবসম্মত হয়। গেট রিচ কুইক, এই মানসিকতাটাকে আপনি ত্যাগ করুন। ট্রেডিংয়ে ধীরে ধীরে আপনার ক্যাপিটাল গ্রোথ করে এবং সেটাই কিন্তু খুব টেকসই হয়। রাতারাতি বড় লাভের আশায় স্ক্যাম বা হাই রিস্কে চলে যাবেন। ইতিহাস থেকে শিখুন, অতীতের ক্র্যাশ, সেটা 2008-এর ক্র্যাশ হোক, সেটা 2020-এর ক্র্যাশ হোক, আবার অতীতের বাবল, সেটা 2008-এর ডট বাবল হোক, বা 2020 সালের পর থেকে 21 সালের একটা হিউজ বুল রান হোক, এইগুলোকে মনে রাখুন যে মার্কেট কি কখন কিভাবে করেছে এবং সেখান থেকে শিক্ষা নিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা এবং গবেষণার গুরুত্ব। টেকনিক্যাল অ্যানালিসিসকে ভালো করে শেখার চেষ্টা করুন। সেটা চার্ট অ্যানালিসিস হোক, সেটা প্রাইস অ্যাকশন হোক, সেটা ক্যান্ডেল স্টিক হোক, সেটা আরএসআই ডাইভারজেন্স হোক, বা কোনো ইএমএ দিয়ে ট্রেড করুন। যেটা দিয়ে ট্রেড করুন, সেই মার্কেটের ট্রেন্ড বুঝে সেই ট্রেডে যান। লোভের বদলে ডেটা নির্ভর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। নিউজ ফিডগুলোকে আপনাকে ফিল্টার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে গুজব ছড়ায় এবং নিউজের অনেক গুজবে আপনি যদি মেতে যান তাহলে আপনি শুধুমাত্র লসই করবেন। এবং আপনি দেখুন যে কারা খুব ভালো নিউজ দেয় এবং বিশ্বস্ত সোর্স বলে আপনার মনে হয়, সেই নিউজকে গুরুত্ব দিন। স্বয়ংক্রিয় টুলস ব্যবহার করুন, যেমন স্টপ লস, টেক প্রফিট, অর্ডার নেওয়া। ট্রেডিং প্ল্যাটফর্মে এই টুলসগুলোকে সেট করুন, বা যেই ব্রোকার আপনাকে দিচ্ছে সেই ব্রোকারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টও খুলতে পারেন। এগুলো লোভ বা ভয় থেকে আপনাকে রোধ করবে। পজিশন সাইজিং ক্যালকুলেশন করুন। রিস্ক অনুযায়ী আপনার লট সাইজকে ঠিক করে ক্যালকুলেশন করুন এবং ক্যালকুলেটর দরকার পড়লে ব্যবহার করুন। এতে অতিরিক্ত লোভ আপনার কমে যাবে। সাপোর্ট সিস্টেম গড়ে তুলুন, মেন্টর বা কমিউনিটির সাথে। যেমন আপনি একজন অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ নিতে পারেন, সেটা হতে পারে আমাদের সাথে বা হতে পারে অন্য কারোর সাথে। পরামর্শ নিন এবং আপনার লোভ এবং ভুলগুলোকে
চিহ্নিত করুন। সাইকোলজি, একজন কোনো সাইকোলজিস্টের সাথে কাউন্সিলিং করতে পারেন। যদি ট্রেডিংয়ে লোভ বা জুয়ার মতো আসক্তি তৈরি করে, তবে তার জন্য কিন্তু খুব ভালো একজন সাইকোলজিস্টের পরামর্শ আপনাকে নিতে হবে। মার্ক মিনারভিলি বলে একজন ট্রেডার আছেন, যার কথা কতজন জানেন আপনারা আমি জানি না। ইউএসএ 5বার চ্যাম্পিয়নশিপ তিনি পেয়েছেন ট্রেডিং হিসাবে, এবং তিনি ক্যাশ মার্কেটেই ট্রেডিং করেন। এবং তার সাথে সাথে তিনি 10 কোটি টাকা পর্যন্ত দিয়েছেন টনি রবিন্সকে। তিনি একজন মোটিভেশনাল স্পিকার, একজন মোটিভেটার। তো এখানে মোটিভেশনের গুরুত্ব কিন্তু অপরিসীম, এটাকে ভুললে চলবে না। সাফল্য এবং ব্যর্থতার ভারসাম্যকে বুঝুন। লাভ হলে উৎসব করার দরকার নেই। একজন সফল ট্রেডের পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাবেন না। মনে রাখবেন, এটা কিন্তু একটা লাভের পার্ট, বা আপনার ট্রেডিং জার্নির এটা একটা পার্ট মাত্র, এর চেয়ে বেশি কিছু না। আবার লস হলেও খুব একটা হতাশ হয়ে যাবেন না, কারণ লোকসান থেকেই কিন্তু আপনি শিখতে পারবেন। লোভে পড়ে রিকভারি ট্রেড করতে গিয়ে আপনার ক্ষতি আরো বেশি বাড়তে পারে। তাই ট্রেডিংয়ে লোভ নিয়ন্ত্রণ শুধুমাত্র একটা আর্থিক সুরক্ষা কিন্তু না, মানসিক স্থিতিশীলতারও লক্ষণ। সফল ট্রেডাররা কখনোই লোভকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় না, বরং তারা পরিকল্পনা এবং জ্ঞানের উপরেই বেশি ভরসা রাখে। বাংলায় একটা প্রাচীন প্রবাদ আছে, লোভের মাথা নেই, শেষে গলায় দড়ি। তো এই দড়ি যেন আপনার গলায় না পড়ে, সেদিকে সতর্ক থাকুন। ধৈর্য এবং আপনার বুদ্ধিমত্তার সাথে আপনি ট্রেড করুন, তাহলেই দেখবেন একজন ভালো ট্রেডার আপনি আস্তে আস্তে হয়ে উঠছেন। এবং যত ভালো ট্রেডার হবেন, তত ভালো সাইকোলজি আপনার বিল্ড আপ হবে, এবং তত ভালো আপনি একজন মানুষ হিসাবে তৈরি হবেন। তাই আপনি ট্রেডার হন বা না হন, আপনার সাইকোলজি এবং লোভকে আপনার জীবনে হোক, আপনার ট্রেডিংয়ে হোক, বা আপনার চাকরি জীবনে হোক, সামলানোর চেষ্টা করুন। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও আপনারা কিভাবে চান। এবং তার সাথে সাথে আপনারা যদি 1-to-1 কনসাল্ট করতে চান, একটা ছোট্ট ফিজের মাধ্যমে আপনারা যেই নাম্বারটা স্ক্রোল হচ্ছে এর মাধ্যমে আপনারা কনসাল্ট করতে পারেন। চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।